পশ্চিমবঙ্গকে অনুপ্রবেশ মুক্ত করতে বিজেপিকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পশ্চিমবঙ্গ সফরে গিয়ে দেয়া ভাষণে বাংলাদেশকে ইস্যু করেছেন ভারতের প্রধানমন্ত্রী। বিস্তারিত রিপোর্টে। বৃষ্টিস্নাত কলকাতায় জনজোয়ারে ভেসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পশ্চিমবঙ্গের রাজনীতি ও উন্নয়ন নিয়ে তৃণমূল সরকারের কঠোর সমালোচনা করেছেন। শুক্রবার দমদমে জনতার উদ্দেশ্যে তিনি ঘোষণা করলেন নতুন স্লোগান, বাঁচতে চাই বিজেপি তাই। যশোর রোড মেট্রো স্টেশন থেকে নতুন 3টি রুটের উদ্বোধনের পর দমদম সেন্ট্রাল জেলের মাঠের দিকে রওনা দেয় প্রধানমন্ত্রীর গাড়িবহর। সেখানে পৌঁছে জনতার উদ্দেশ্যে মোদী বলেন, আপনাদের একটা ভোটই পশ্চিমবঙ্গকে অনুপ্রবেশ মুক্ত করতে পারে। একবার ভোট দিয়ে দিন, এই অনুপ্রবেশকারীরা সব পালাতে থাকবে। আমি লালকেল্লার প্রাচীর থেকেও বলেছি, অনুপ্রবেশকারীদের যেতেই হবে। যারা নকল কাগজপত্র নিয়ে এখানে আছে তাদের এখান থেকে যেতেই হবে। একইভাবে তৃণমূল সরকারকেও এখান থেকে বিদায় নিতে হবে। टीएमसी सरकार को भी यहाँ से जाना ही होगा। ভাষণে মোদী বললেন, পশ্চিমবঙ্গের উন্নয়নের জন্য কেন্দ্র এরই মধ্যে হাজার কোটি টাকার প্রকল্প এনেছে, কিন্তু দুর্নীতি ও স্বজনপ্রীতির কারণে সেই সুফল সাধারণ মানুষের কাছে পৌঁছায় না। ये राजनीतिक दल सत्ता की भूख के लिए পশ্চিমবঙ্গের জন্য যে অর্থ আমরা সরাসরি রাজ্য সরকারকে পাঠাই তার বেশিরভাগ লুট হয়ে যায়। এজন্য জনকল্যাণে পিছিয়ে পড়ছে পশ্চিমবঙ্গ। আগে ত্রিপুরা ও আসামে এই হাল ছিল। যখন থেকে বিজেপি সরকার এসেছে, গরিব কল্যাণ যোজনার লাভ ওই দুই রাজ্য পাচ্ছে। डेमोग्राफी बदली जा रही है। সংবিধান সংশোধনী আইন নিয়ে মোদী বলেছেন, বাংলার শিক্ষামন্ত্রী শিক্ষক নিয়োগ মামলায় গ্রেপ্তারের পরও পদ ছাড়তে চাননি। তৃণমূলের আরেক মন্ত্রী রেশন দুর্নীতিতে গ্রেপ্তার হয়েছেন, তিনিও মন্ত্রিত্ব ছাড়তে চাননি। সংবিধানের এমন অপমান মেনে নেওয়া যায় না বলেও মন্তব্য করেন তিনি। আফসানা শাওন, একাত্তর। প্রেসিডেন্ট পুতিন এবং জেলেনস্কির মধ্যে বৈঠকের কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। এরই মধ্যে শুক্রবার দ্বিপাক্ষিক বৈঠকে বসতে রাজি হতে পুতিনকে আবারও আহ্বান জানিয়েছেন জেলেনস্কি। এদিকে ইউক্রেন যুদ্ধ বন্ধের বিষয়ে কোনো অগ্রগতি না দেখলে আগামী 2 সপ্তাহের মধ্যে রাশিয়ার ওপর নতুন করে নিষেধাজ্ঞা দেওয়া হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সৃষ্টি ঘটকের রিপোর্ট। গেল কয়েকদিন ধরে ইউক্রেন যুদ্ধ বন্ধে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সম্ভাব্য বৈঠক নিয়ে চলছে নানা জল্পনা কল্পনা। কিন্তু এসব কিছুকেই ভিত্তিহীন বলে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ জানিয়েছেন, শীর্ষ বৈঠকের এজেন্ডা প্রস্তুত হলেই কেবল জেলেনস্কির সঙ্গে বসবেন প্রেসিডেন্ট পুতিন। শুক্রবার মার্কিন সংবাদ মাধ্যম এনবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে একথা বলেন ল্যাভরভ। প্রেসিডেন্ট পুতিন এবং প্রেসিডেন্ট জেলেনস্কির মধ্যে কোনো বৈঠকের পরিকল্পনা হয়নি। প্রেসিডেন্ট পুতিনকে এই বৈঠকে রাজি করাতে হলে প্রথমে এজেন্ডাগুলো চূড়ান্ত করতে হবে। তবে এখন পর্যন্ত এমন কিছুই ঘটেনি। প্রস্তাবিত এই বৈঠকের জন্য ওয়াশিংটন এবং কিয়েভকে ন্যাটোর সদস্যপদ, অঞ্চল বিনিময় সহ বেশ কয়েকটি নীতিতে প্রাথমিক সমঝোতায় আসতে হবে। কিন্তু জেলেনস্কি সেসব সমঝোতার প্রতিটিতে এখনও নেতিবাচক অবস্থানে আছেন। ক্রেমলিন বৈঠকে অনাগ্রহ প্রকাশের পর শুক্রবারও পুতিনকে আলোচনায় রাজি হওয়ার আহ্বান জানান জেলেনস্কি। যে কোনো পরিস্থিতিতেই রাশিয়া বৈঠকটি এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে। বিষয়টি শুধু বৈঠক না, তারা যুদ্ধ বন্ধ করতে চায় না। কিন্তু আমরা দ্বিপাক্ষিক এবং সম্ভব হলে যুক্তরাষ্ট্রকে নিয়ে ত্রিপাক্ষিক বৈঠকের জন্য প্রস্তুত। তবে আলোচনা ও শান্তি চুক্তির বিষয়ে অগ্রগতির জন্য সময় বেঁধে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদি 2 সপ্তাহের মধ্যে এই সংকটের কোনো সমাধান আসার মতো পরিস্থিতি না তৈরি হয়, সেক্ষেত্রে আমাকে একটি সিদ্ধান্তে আসতে হবে এবং সেটি হবে খুবই গুরুত্বপূর্ণ। এটা উচ্চমাত্রা শুল্ক অথবা বড় আকারের নিষেধাজ্ঞা কিংবা দুটোই হতে পারে। আবার এমনটাও হতে পারে কোনো পদক্ষেপই না নিয়ে তাদেরকে বলে দিতে পারি এটা আপনাদের লড়াই। এদিকে চলতি মাসে রাশিয়ার তেল পরিশোধনাগারে ইউক্রেনের হামলার পর থেকেই রাশিয়ার বিভিন্ন জায়গায় ও রুশ নিয়ন্ত্রিত ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে জ্বালানি তেলের তীব্র সংকট দেখা দিয়েছে। সৃষ্টি ঘটক, একাত্তর। রাশিয়া যুক্তরাষ্ট্র সম্পর্কের ক্ষেত্রে আশার আলো দেখতে পাচ্ছেন বলে জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শুক্রবার একটি পারমাণবিক গবেষণা কেন্দ্র পরিদর্শনের সময় এক প্রশ্নের জবাবে পুতিন একথা বলেন।
প্রেসিডেন্ট ট্রাম্প দায়িত্ব নেওয়ার পর আমি মনে করি দীর্ঘ অন্ধকার শেষে অবশেষে আশার আলো দেখা যাচ্ছে। বর্তমান পরিস্থিতিতে আমরা আলাস্কায় একটি চমৎকার গঠনমূলক ও খোলাখুলি বৈঠক করতে পেরেছি। এখন যুক্তরাষ্ট্রের নেতৃত্বের ওপরই পরবর্তী পদক্ষেপ নির্ভর করছে। তবে আমার বিশ্বাস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্ব দেওয়ার যে সক্ষমতা তা দুই দেশের সম্পর্ক পুনরুদ্ধারে বড় নিশ্চয়তা দেবে। গাজা ইসরায়েলের টানা হামলায় গত 24 ঘন্টায় আরও অন্তত 71 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। তাদের মধ্যে 37 জনের মৃত্যু হয়েছে গাজা শহরে। ইসরায়েল গাজা সিটি দখলের উদ্দেশ্যে সেখানে আক্রমণ জোরদার করেছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে শেখ রাদওয়ান এলাকায় একটি স্কুলে আশ্রয় নেয়া বেসামরিক ফিলিস্তিনিদের লক্ষ্য করে চালানো এক বিমান হামলায় অন্তত 12 জন নিহত হয়েছেন। এছাড়া গাজা শহরের তুফাহ এলাকায় ইসরায়েলি বাহিনীর গুলিতে আরও একজন নিহত হয়েছেন। এদিকে গাজা শহর এবং এর আশপাশের এলাকায় পুরোদমে ভয়াবহ দুর্ভিক্ষ শুরু হওয়ার বিষয়টি আনুষ্ঠানিকভাবে স্বীকার করেছে জাতিসংঘ। সংস্থাটির মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বলেছেন, গাজার দুর্ভিক্ষ একটি মানবসৃষ্ট বিপর্যয় এবং এটি মানবতারই এক ব্যর্থতা। যদিও জাতিসংঘ সমর্থিত খাদ্য নিরাপত্তা মূল্যায়ন বিষয়ক সংস্থা আইপিসির প্রতিবেদন প্রত্যাখ্যান করে ইসরায়েল জানিয়েছে গাজায় কোনো দুর্ভিক্ষ নেই এবং প্রতিবেদনটি হামাসের মিথ্যাচারের ভিত্তিতে তৈরি করা হয়েছে। গাজা ইসরায়েলিদের জিম্মি দশা থেকে মুক্ত করতে মার্কিন প্রশাসন প্রতিশ্রুতিবদ্ধ বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এর আগে জিম্মিদের মুক্তিতে নিজের ভূমিকাও তুলে ধরেন তিনি। আমার জন্যই শত শত জিম্মি হামাসের কাছ থেকে মুক্ত হতে পেরেছে। আমি নেতানিয়াহু ও উইটকফকে নিয়ে কাজ করেছি বলেই এটা হয়েছে, না হলে তাদের সবাই এতদিনে মারা যেত। এখন হামাসের কাছে মাত্র কয়েকজনই জিম্মি আছে। তাদেরকে ফিরিয়ে দিলে হামাসের আর রেহাই নেই, তারা খুব ভালো করে জানে, কিন্তু আমরা তাদের প্রত্যেককে ফিরিয়ে আনব। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে একটি পর্যটকবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে অন্তত 5 জন মারা গেছেন, আহত হয়েছেন আরও অনেকে। কর্তৃপক্ষ জানিয়েছে বাসটিতে অন্তত 50 জন যাত্রী ছিলেন। বাসটি নায়াগ্রা জলপ্রপাত থেকে নিউ ইয়র্ক সিটিতে যাওয়ার সময় উল্টে গেলে একাধিক যাত্রী ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েন। বাস থেকে ছিটকে রাস্তার পাশে খাদে পড়েন অনেকে। দুর্ঘটনায় বেঁচে যাওয়া চালক জানান, বাসটি দ্রুতগতিতে চলার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন তিনি। ফলে গাড়িটি মাঝখানে পড়ে যায় এবং উল্টে যায়। দুর্ঘটনায় অন্য কোনো যানবাহনের সাথে সংঘর্ষ হয়নি। ভারতের উত্তরাখণ্ড রাজ্যের চামোলি জেলায় মেঘ ভাঙা বৃষ্টিতে এক তরুণীর মৃত্যুর খবর পাওয়া গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক বাড়িঘর, দোকান এবং রাস্তাঘাট। এই ঘটনায় ত্রাণ ও উদ্ধার কাজ চালাচ্ছে প্রশাসন ও এসডিআরএফ বাহিনী। শুক্রবার মধ্যরাতের বৃষ্টিতে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে থারালি বাজার, কর্তিপ এবং তহসিল প্রাঙ্গণে। তহসিল প্রাঙ্গণে পার্ক করা অনেক যানবাহন ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে গেছে। স্থানীয় সংবাদ মাধ্যম থেকে জানা গেছে, সাগওয়ালা গ্রামে ধ্বংসাবশেষের নিচে চাপা পড়ে এক তরুণীর মৃত্যুর খবর পাওয়া গেছে। চেপডন বাজারে ধ্বংসস্তূপের কারণে অনেক দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়াও একজন নিখোঁজ থাকার খবর পাওয়া গেছে। শনিবার উত্তরাখণ্ডের দেহরাদুন, রুদ্রপ্রয়াগ, চামোলি, উত্তর কাশীতে বজ্রসহ ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। এছাড়া রাজ্যের পিথোরাগড়ে ভূমিধসের আশঙ্কায় সব স্কুল বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। ভারতের উত্তরপ্রদেশের কানপুরে মৌসুমি ভারী বৃষ্টির কারণে বন্যা পরিস্থিতির এখনও অব্যাহত রয়েছে। এতে বহু কৃষি জমি পানিতে তলিয়ে যাওয়ায় কৃষকদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। নিচু ভূমিতে অন্তত 30টি বসতবাড়ি ভেসে গেছে বন্যার পানিতে। এছাড়া অনেক ঘরও তলিয়ে গেছে। এতে স্থানীয় বহু মানুষ গৃহহীন হয়ে পড়েছে। এছাড়া অনেক মানুষ বন্যা দুর্গত এলাকা থেকে সরে গিয়ে উঁচু জায়গায় আশ্রয় নিয়েছে। একই দিন গুজরাটেও তীব্র বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। এছাড়া দেশটির পশ্চিমাঞ্চলের পরবান্দার এলাকাতেও ভারী বৃষ্টিতে সৃষ্ট বন্যার পর চরম ভোগান্তিতে আছেন স্থানীয় বাসিন্দারা। জাপানের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় কাগোশিমা প্রদেশে ঘূর্ণিঝড় লিংলিংয়ের প্রভাবে ব্যাপক বৃষ্টি হয়েছে। এতে দেখা দিয়েছে বন্যা ও ভূমিধসের আশঙ্কা। এই পরিস্থিতিতে স্থানীয় কর্তৃপক্ষ বাসিন্দাদের সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকার আহ্বান জানিয়েছে। জাপানের আবহাওয়া সংস্থার তথ্য মতে ঘূর্ণিঝড়ের প্রভাবে গত বৃহস্পতিবার থেকেই কাগোশিমায় ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। শুক্রবার ঘূর্ণিঝড়টি কাগোশিমার উপকূলে দুর্বল হয়ে আছড়ে পড়ে। এরপর তা কিউশু অঞ্চলের ওপর দিয়ে বয়ে যায়। কাগোশিমা জুড়ে বৃষ্টি পড়ছে এবং মিয়াজাকি ও কোচি প্রদেশে বৃষ্টিপাত আরও তীব্র হয়েছে। এতে সব জায়গায় বন্যা সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ। এদিকে তীব্র বাতাসে স্পেনের বনভূমিতে চলতে থাকা দাবানল ছড়িয়ে পড়েছে আরও বিস্তীর্ণ এলাকায়। দেশটির বিভিন্ন জায়গায় অন্তত 18টি বড় দাবানল এখনও সক্রিয় আছে। দেশটির প্রায় 1 লাখ একর এলাকা জুড়ে পুড়ে গেছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সংস্থা। এখনও দাবানল নিয়ন্ত্রণে দিনরাত চেষ্টা চালিয়ে যাচ্ছেন দেশটির দমকল বাহিনী। অন্যদিকে পর্তুগালেও ভয়াবহ দাবানল এখনও নিয়ন্ত্রণে আসেনি। এখন পর্যন্ত প্রায় 1,83,000 হেক্টর বনভূমি পুড়ে গেছে। দাবানলে বসতবাড়ি, যানবাহন ও কৃষি খামার ব্যাপক হারে ক্ষতির মুখে পড়েছে। গত 20 দিন ধরে দেশটির বিভিন্ন স্থানে বনাঞ্চলে দাবানল সৃষ্টি হচ্ছে। তবে গত 1 সপ্তাহ দাবানল পরিস্থিতি মারাত্মক আকার ধারণ করেছে। এছাড়া যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার দক্ষিণাঞ্চলেও দাবানল শুরু হয়েছে।
এই ছিল আজকের আয়োজনে। বিশ্বের নানা প্রান্তের এমন নানা রকম সব খবর নিয়ে কাল সকাল 9:30টায় আবারও হাজির হবে বিশ্বযোগ। চোখ রাখুন একাত্তরের ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন একাত্তরের ইউটিউব চ্যানেল। একাত্তরের সাথেই থাকুন।